ইউকেতে এরকম লেকগুলোতে প্রচুর পরিমাণে হাঁস থাকে। এরা সারাদিন এই লেকের পানিতে বিচরণ করে এবং সন্ধ্যা হলে লেকের আশেপাশে কোথাও তাদের জন্য থাকার ব্যবস্থা করা আছে, সেখানেই তারা থাকে। আবার আপনি যদি পার্কগুলোতে যান অথবা জঙ্গলের দিকে যান, তাহলে আপনি অহরহ বন্য হরিণগুলো দেখতে পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে, এই সুন্দর সুন্দর হাঁস এবং হরিণগুলো যতই আপনার হাতের নাগালে থাকুক, আপনি চাইলেও একটা হাঁস কিংবা একটা হরিণকেও শিকার করতে পারবেন না। কারণ এগুলোকে প্রোটেক্ট করার জন্য ইউকে অথরিটি আলাদা আইন বানিয়েছে, এবং এই আইনকে ফলো করার জন্য খুবই স্ট্রিক্টলি মানুষকে বাধ্য করা হয়। এখন একটি বিষয় চিন্তা করে দেখুন, এই যে বন্য পশু পাখিগুলো, এগুলা কিন্তু মানুষেরই খাবার, মানুষই এগুলাকে খায়। কিন্তু এরপরেও কারো ইচ্ছা থাকা সত্ত্বেও টাকা দিয়েও এগুলাকে যখন ইচ্ছা তখন কিনে খেতে পারবে না। এর একটাই মাত্র কারণ, সেটি হচ্ছে তাদেরকে রক্ষাকারী ইউকে অথরিটি এবং সেই অথরিটির বানানো স্ট্রিক্ট আইন। এখন আপনাকে প্রশ্ন করুন তো, ইউকের এই বন্য পশু পাখির জীবন বেশি নিরাপদ নাকি মুসলমানদের জীবন বেশি নিরাপদ? মুসলমানদের জীবন যে কচু পাতার পানির মতো সস্তা প্লাস্টিকের জড় বস্তুর চেয়েও যে কম দামি, সেই বিষয়ে আশা করি কেউ দ্বিমত পোষণ করবে না। পৃথিবীর সবচেয়ে ইজি টার্গেট হচ্ছে মুসলমানরা। পশ্চিমা দেশগুলোতে যদি কোনো আক্রমণের ঘটনা ঘটে, তাহলে তারা চোখ বন্ধ করে কোনো রকম সাক্ষ্য প্রমাণ তদন্ত ছাড়াই সাথে সাথে মুসলমানদের উপর দোষ চাপিয়ে দেওয়া হয়। কারণ মুসলমানদের উপর কোনো দায় চাপালে এর জবাবদিহি করতে হয় না। কোনো নেতার যদি তার গোপন রাজনৈতিক অভিলাষ জাগে, ক্ষমতায় যাওয়ার জন্য ভোটের প্রয়োজন হয়, তখন সবচেয়ে ইজি টার্গেট হিসেবে মুসলিম বিরোধী কিংবা ইসলাম বিরোধী বক্তব্য দিয়ে অথবা যে কোনো একটা ইস্যু তৈরি করে মুসলমানদেরকে দমন পীড়ন করে সহজেই জনগণের বাহবা পাওয়া যায় এবং এই উত্তেজনাকে কাজে লাগিয়ে ক্ষমতার বন্দোবস্ত করা যায়। অথবা ধরুন, আপনার দেশের অর্থনীতিকে চাঙ্গা করা দরকার, যুদ্ধাস্ত্রগুলো বিক্রি করা দরকার এবং তেল গ্যাসের মজুদ বাড়ানো দরকার, তাহলেও চিন্তার কোনো কারণ নেই, কারণ এক্ষেত্রেও মুসলমানদের বিকল্প আর কেউ হতে পারেনি। আপনি যে কোনো এক্সকিউজ দিয়ে, গণতন্ত্রের এক্সকিউজ দিয়ে, সন্ত্রাসবাদের এক্সকিউজ দিয়ে, মানবতার এক্সকিউজ দিয়ে তাদের জান মাল, খনি সম্পদ, তাদের দেশ সবকিছুকে হালাল করে নিতে পারবেন। তো এখন কি বুঝতে পারছেন আমরা এত ইজি টার্গেটে কেন পরিণত হলাম? আমাদের কিন্তু জনসংখ্যার কারণে আমরা ইজি টার্গেটে পরিণত হইনি। জনসংখ্যার কারণেই যদি আমরা ইজি টার্গেটে পরিণত হতাম, তাহলে মাত্র কয়েক লক্ষ অভিশপ্তরা এই 200 কোটি মুসলমানদেরকে নাকানি চুবানি খাওয়াতে পারতো না। আমরা আমাদের সম্পদের স্বল্পতার কারণেও ইজি টার্গেটে পরিণত হইনি। সম্পদের স্বল্পতার কারণেই যদি আমরা ইজি টার্গেটে পরিণত হতাম, তাহলে মুসলমানদেরকে গণহত্যাকারী এই আমেরিকা আমাদের কাছ থেকে হাত পেতে তার দেশে ইনভেস্টমেন্টের জন্য টাকা নেওয়া লাগতো না। আমাদের ইজি টার্গেটে পরিণত হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদেরকে নিরাপত্তা দানকারী যে সিস্টেম এবং সেই সিস্টেমকে ইমপ্লিমেন্টকারী যে অথরিটি, তার অভাব। আমরা বর্তমানে দেখতে পাই, মুসলিম ছাড়া সবাই মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সাদারা সাদাদের পক্ষ নেয়, ইউরোপিয়ানরা ইউরোপিয়ানদের পক্ষ নেয়, কিন্তু মুসলমানদের পক্ষ কেউ নেয় না। কিন্তু যেই মুহূর্ত থেকে আমরা আমাদেরকে নিরাপত্তা দানকারী সেই সিস্টেম এবং সেই অথরিটি প্রতিষ্ঠা করতে পারবো, তখন থেকে আমরা আর ইজি টার্গেট থাকবো না। এবং যখন থেকে আমরা ইজি টার্গেট থাকবো না, তখন অন্য কেউ ইজি টার্গেটে পরিণত হবে। এই অসৎ রাজনীতিবিদদের যে উচ্চাকাঙ্ক্ষা, এগুলো কখনোই বন্ধ হবে না। যার ফলে তার ক্ষমতার জন্য, তার সাম্রাজ্য বিস্তারের জন্য কাউকে না কাউকে টার্গেট বানাতেই হবে, কারো না কারো সম্পদ লুট করতেই হবে। তো যখনই মুসলমানরা শক্তিশালী হবে, মুসলমানরা ঐক্যবদ্ধ হবে, মুসলমানরা আল্লাহর দেয়া সিস্টেম প্রতিষ্ঠিত করবে, তখন এই সাম্রাজ্যবাদীরা, ক্রিমিনাল রাজনীতিবিদরা তাদের স্বার্থের জন্য তারা নিজেরা নিজেরা মারামারি শুরু করবে। তখন দেখা যাবে সাদারাই সাদাদেরকে আক্রমণ করছে, ইউরোপিয়ানরাই ইউরোপিয়ানদেরকে আক্রমণ করছে। এখন আমরা তাদের যে ইউনিটিগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ফেক ইউনিটি, এবং এই ফেক ইউনিটি তারা দেখাতে পারছে আমাদের দুর্বলতার কারণে। কারণ মুসলিমরা যেখানে সবচেয়ে দুর্বল প্রতিপক্ষ, সেখানে তারা তুলনামূলক কঠিন প্রতিপক্ষকে কেন আক্রমণ করতে যাবে? তাই আমরা যদি একতাবদ্ধ হয়ে আল্লাহর দেয়া সিস্টেম বাস্তবায়িত করে শক্তিশালী প্রতিপক্ষ হয়ে যায়, তাহলে আমরা তাদেরকে মারা লাগবে না, তারা তাদের ক্ষমতা এবং স্বার্থের দ্বন্দ্বে নিজেরা নিজেরা মারামারি করে ধ্বংস হয়ে যাবে।